ইরান জিতে গেল যুদ্ধ ছাড়াই। শত্রু যখন নিজেই কাছে আসে তখন আর যুদ্ধ করতে হয় না। ইরান ঠিক এটাই করেছে। কোনো ক্ষেপণাস্ত্র নেই, কোনো যুদ্ধ নেই, আর আমেরিকা নিজেই এসে বলছে চলুন একসাথে কাজ করি। এটা কিভাবে সম্ভব হলো? মাত্র কয়েক মাস আগের কথা। আমেরিকা ও ইরানের মধ্যে সম্পর্ক ছিল তলানিতে। নিষেধাজ্ঞা, হুমকি, পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। আর এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজে বলছেন যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য একসাথে কাজ করবে। শুধু তাই না, ভ্যান্স সরাসরি ট্রাম্পের নাম নিয়ে জানালেন ট্রাম্প ইরানের জনগণের সাথে সম্পর্কের সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করতে চান। এই একটি বাক্য মধ্যপ্রাচ্যের রাজধানীগুলোতে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়েছে। ইরান কি করেছিল আসলে? এখানেই ইরানের আসল চালাকি বোঝা দরকার। ইরান কখনো সরাসরি আমেরিকার মুখোমুখি হয়নি, বরং সে খেলেছে ধৈর্যের খেলা। হিজবুল্লাহকে দিয়ে লেবাননে আগুন জ্বালিয়ে রেখেছে, ইয়েমেনে হুথিদের দিয়ে চাপ তৈরি করেছে, ইরাকে প্রভাব বিস্তার করেছে, সিরিয়ায় উপস্থিতি রেখেছে। এই প্রতিটি ফ্রন্টে ইরান নিজে যুদ্ধ করেনি, অন্যদের দিয়ে করিয়েছে। আর এতে যা হয়েছে, আমেরিকা প্রতিটি মোড়ে ইরানকে ছাড়া কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। লেবাননের সংকট সমাধান করতে হলে ইরান লাগবে, হিজবুল্লাহকে থামাতে হলে ইরান লাগবে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনতে হলে ইরান লাগবে। ইরান নিজেকে অপরিহার্য বানিয়ে ফেলেছে, একটি গুলিও না ছুড়ে। ভ্যান্সের বক্তব্যে লুকানো স্ববিরোধ, কিন্তু এখানে একটি মজার জিনিস আছে। ভ্যান্স একই বক্তব্যে দুটো সম্পূর্ণ বিপরীত কথা বললেন। একদিকে ইরানকে বললেন আঞ্চলিক অস্থিরতার প্রধান চালিকা শক্তি, আর অন্যদিকে বললেন আলোচনায় চমৎকার অগ্রগতি হয়েছে। সমালোচনা আর সহযোগিতা একই মুখ থেকে। এটা দুর্বলতার লক্ষণ না কৌশল? বিশ্লেষকরা বলছেন এটা আসলে বাস্তবতার স্বীকৃতি। আমেরিকা বুঝে গেছে ইরানকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যের সমীকরণ মেলানো যাবে না, আর ইরান সে ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। এই পুরো ছবিতে সবচেয়ে অস্বস্তিকর অবস্থানে আছে ইসরায়েল। বহু বছর ধরে ওয়াশিংটন ও তেল আবিব কাঁধে কাঁধ মিলিয়ে ইরান বিরোধী কৌশল তৈরি করেছে। ইসরায়েলের পুরো নিরাপত্তা কৌশলের কেন্দ্রে ছিল একটাই থিম, ইরানকে একঘরে রাখাও। কিন্তু এখন যদি আমেরিকাই ইরানের সাথে নতুন সম্পর্ক গড়তে বসে, তাহলে ইসরায়েলের সেই কৌশলের ভিত্তিটা কোথায় দাঁড়াবে? সত্যি কথা হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক এতটাই গভীর যে এক রাতে সব বদলে যাবে না। সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য আদান প্রদান, রাজনৈতিক সমর্থন, এগুলো শেষ হয়ে যাচ্ছে না। কিন্তু কূটনৈতিক মাঠে ইসরায়েলের যে একচেটিয়া প্রভাব ছিল, সেটা ধীরে ধীরে পাতলা হচ্ছে। আসল প্রশ্নটা কিন্তু এখনো বাকি। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের টোন বদলেছে, কিন্তু আসল সমস্যাগুলো এখনো জায়গায় আছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব, নিরাপত্তা ইস্যু, এর কোনোটাই রাতারাতি সমাধান হয়নি। ভ্যান্স বলেছেন আলোচনার লক্ষ্য শুধু বর্তমান সংকট নয়, দীর্ঘমেয়াদী সম্পর্কের নতুন ভিত্তি। এটা বড় কথা, কিন্তু বড় কথা আর বড় চুক্তির মাঝখানে অনেক পথ। ইরান জানে এটা, তাই সে তাড়াহুড়ো করছে না। আলোচনার টেবিলে বসেছে, কিন্তু তার শর্তে, তার সময়ে। দীর্ঘ ৪৭ বছরের পুঞ্জীভূত ঘৃণা আর শত্রুতা কি মাত্র ২১ ঘন্টার আলোচনায় মুছে ফেলা সম্ভব? উত্তরটি এখন স্পষ্ট, না। ইসলামাবাদের বিলাসবহুল হোটেলের রুদ্ধদ্বার কক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে ম্যারাথন বৈঠক চলল, তা শেষ পর্যন্ত কোনো সমাধান ছাড়াই ভেঙে গেছে। একসময়ের দীর্ঘ রাজনৈতিক ট্যাবুর অবসান ঘটিয়ে দুই দেশ মুখোমুখি বসলেও অবিশ্বাসের পাহাড় ডিঙানো সম্ভব হয়নি। এখন বড় প্রশ্ন হচ্ছে, এরপর কি? ২ সপ্তাহ ব্যাপী যে ভঙ্গুর যুদ্ধবিরতি বিশ্বকে এক ভয়াবহ ধ্বংসলীলা থেকে রক্ষা করেছিল, তার ভবিষ্যৎ এখন কি? সূর্যোদয়ের সাথে সাথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন তার বিমানে চড়ছিলেন, তার কণ্ঠে ছিল চরম হুঁশিয়ারি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকা তাদের সর্বশেষ এবং সর্বোত্তম প্রস্তাব টেবিলে রেখে এসেছে। এরপর আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এই আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে চিরতরে থামিয়ে দেয়া। ভ্যান্সের ভাষায় ইরানকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে তারা কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। অন্যদিকে ইরানও পিছিয়ে নেই। ফেব্রুয়ারির আগের দফার আলোচনায় তারা কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছিল। ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমিয়ে আনার প্রস্তাবও ছিল টেবিলে। কিন্তু বর্তমান যুদ্ধে নিজেদের জয়ী মনে করা ইরান এখন তাদের সার্বভৌমত্বের অধিকার হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে বদ্ধপরিকর। বিশেষ করে গত বছর মার্কিন এবং ইসরায়েলের বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া তাদের পরমাণু স্থাপনাগুলো নিয়ে তারা কোনো আপোষ করতে রাজি নয়।
এই যুদ্ধের সবচেয়ে বড় মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। ইরান এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে জিম্মি করে ফেলেছে। তেল, গ্যাস এবং নিত্যপণ্যের আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা এখন সম্পূর্ণ বিপর্যস্ত। আমেরিকা দাবি জানিয়েছিল কোনো শর্ত ছাড়াই এই জলপথ উন্মুক্ত করতে হবে, কিন্তু তেহরানের সাফ জবাব, নতুন কোনো শক্তিশালী চুক্তি ছাড়া হরমুজের চাবিকাঠি তারা ছাড়বে না। এই একগুঁয়েমির ফলে বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক ধাক্কা শুরু হয়েছে তা বড় ধরনের মন্দার আভাস দিচ্ছে। ইসলামাবাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত সেই 5 তারকা হোটেলে ঠিক কি ঘটেছিল তার সবটা এখনো প্রকাশ পায়নি। তবে জানা গেছে আলোচনার প্রতিটি মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ডোনাল্ড ট্রাম্পের সাথে কয়েক ডজনবার ফোনে কথা বলেছেন। পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানের কারণে তারা অসহায় বোধ করেছে। উভয় দেশই বিশ্বাস করে যে তারা রণক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে আছে, ফলে আলোচনার টেবিলে নতি স্বীকার করার চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়াকেই তারা সহজ পথ মনে করছে। চ্যাথম হাউসের ডক্টর সানাম ওয়াকিল যেমনটা বলেছেন, উভয় পক্ষের মধ্যেই প্রতিপক্ষকে বোঝার এবং ছাড় দেওয়ার মানসিকতার তীব্র অভাব রয়েছে। ভয়াবহ পরিণতির আশঙ্কা। ট্রাম্পের সেই হুঁশিয়ারি এখনো বাতাসে ভাসছে। ইরানকে পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। যদি এই যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে যায় তবে মধ্যপ্রাচ্য এক অগ্নিকুণ্ডে পরিণত হবে। ইসরায়েল এবং আমেরিকার সামরিক শক্তির বিপরীতে ইরানের পাল্টা প্রতিরোধ পুরো অঞ্চলকে ছাড়খাড় করে দিতে পারে। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর সত্য। ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার পুরোপুরি ধ্বংস হয়নি, বরং তা মাটির গভীরে সুরক্ষিত সুড়ঙ্গে লুকিয়ে রাখা হয়েছে। এই লুকানো শক্তি এখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনার মূল গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পরেও ইরানের কাছে এখনো প্রায় 1000টিরও বেশি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অক্ষত রয়েছে। আগে ধারণা করা হতো তাদের কাছে 2500টি ক্ষেপণাস্ত্র আছে, যার অর্ধেকই মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ইরান তাদের অধিকাংশ লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র এমন সব পাহাড়ি সুড়ঙ্গ বা ভূগর্ভস্থ কমপ্লেক্সে লুকিয়ে রেখেছে যা শনাক্ত করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব। মার্কিন কর্মকর্তাদের মতে এই সুপ্ত শক্তি যে কোনো মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইরান কৌশলে তাদের এই অস্ত্রগুলোকে লুকিয়ে রেখেছে যেন ভবিষ্যতের কোনো সংকটে এগুলোকে মুহূর্তের মধ্যে সক্রিয় করা যায়। ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি নিয়ে অত্যন্ত স্পষ্ট ও কঠোর অবস্থানে রয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শান্তি আলোচনা ব্যর্থ হলে মার্কিন বাহিনী ইরানের ওপর ভয়াবহ সামরিক শক্তি প্রয়োগ করতে প্রস্তুত। ট্রাম্পের ভাষায়, আমরা আমাদের যুদ্ধ জাহাজগুলোকে বিশ্বের সেরা মারণাস্ত্রে সজ্জিত করছি। আমরা আগে যা করেছি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী অস্ত্রের মজুদ তৈরি করেছি। যদি সমঝোতা না হয় তবে আমরা এগুলো খুব কার্যকরভাবে ব্যবহার করব। এদিকে পেন্টাগনের ভেতরেও কিছুটা মতভেদ দেখা দিচ্ছে। একদিকে কমান্ডাররা দাবি করছেন যে হাজার হাজার মিসাইল হামলা চালিয়ে তারা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছেন। অন্যদিকে অনেক সামরিক বিশ্লেষক সতর্ক করে বলছেন যে ইরানকে খাটো করে দেখা হবে বড় ভুল। ইরান বহু বছর ধরে এই ধরনের যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে, তাই তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের ধারণার চেয়ে অনেক বেশি দ্রুত। শান্তি আলোচনার এই টেবিলে এখন প্রধান ইস্যু হলো পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী। ট্রাম্পের শর্ত স্পষ্ট। প্রথমত, ইরানকে যে কোনো মূল্যে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালীকে উন্মুক্ত করতে হবে। ট্রাম্পের মতে পরমাণু অস্ত্র না থাকাই হলো সমঝোতার 99%, আর প্রণালী উন্মুক্ত করা নিয়ে কোনো আপোষ নেই, কারণ বিশ্ব অর্থনীতি এর ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু ইরানের জন্য এই আলোচনা সহজ নয়। তারা দীর্ঘ সময় ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞার অবসান চায়, যা তাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এই নিষেধাজ্ঞার মুক্তি এখন তাদের কাছে প্রধান দাবার চাল। তবে ট্রাম্পের হুঙ্কার হলো, তেহরান যদি চুক্তিতে না আসে তবে তাদের জন্য সামনে অপেক্ষা করছে ধ্বংসের নতুন অধ্যায়। বর্তমান পরিস্থিতি এমন এক বিন্দুতে পৌঁছেছে যেখানে শান্তি এবং যুদ্ধের ব্যবধান খুব সামান্য। ওয়াশিংটন চাইছে এই বিরতির সুযোগে ইরানকে নিরস্ত্রীকরণ করতে, আর তেহরান চাইছে যুদ্ধের ক্ষত কাটিয়ে নতুন করে সংগঠিত হতে। দুই পক্ষের এই লুকোচুরি এবং সতীর প্রদর্শন মধ্যপ্রাচ্যকে এক মহা বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। বিশ্ববাসী এখন রুদ্ধশ্বাস অপেক্ষায় আছে।
41 দিনে ইরান তার সামরিক শক্তির এক অভাবনীয় ও বিধ্বংসী রূপ প্রদর্শন করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম আনাদোলু এজেন্সির সংগৃহীত তথ্যানুযায়ী এই সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে ইরান 7টি আরব দেশকে লক্ষ্য করে মোট 6,413টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এই সংঘাত কেবল ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এর আঁচ ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। ইরানের এই ব্যাপক হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ওয়াশিংটনের আঞ্চলিক মিত্র দেশগুলো। 41 দিনের এই সামগ্রিক হিসাবে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখানে অন্তত 2,256টি ড্রোন এবং 563টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। গত 7 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি ঘোষণা করে জানান যে ইরান একটি কার্যকর 10 দফা প্রস্তাব দিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই যুদ্ধবিরতির প্রথম 2 দিনেও হামলার ঘটনা থেমে থাকেনি। বুধবার অর্থাৎ যুদ্ধবিরতির প্রথম দিনেও ইরান 141টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। 9 এপ্রিল বাহরাইন ও কুয়েত লক্ষ্য করে 10টি ড্রোন পাঠানো হয়েছে, যদিও ইরান 10 এপ্রিল এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর তারা কোনো হামলা চালায়নি এবং যে কোনো সামরিক পদক্ষেপ তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েই করবে। আরব দেশগুলোর ক্ষয়ক্ষতির খতিয়ান 41 দিনের এই ছায়াযুদ্ধে আরব দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম পরীক্ষার সম্মুখীন হয়েছে। হামলার তীব্রতা বিশ্লেষণ করলে দেখা যায় সংযুক্ত আরব আমিরাত 537টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ মোট 563টি ক্ষেপণাস্ত্র এবং 2,256টি ড্রোন মোকাবিলা করেছে। কুয়েত ও সৌদি আরব। কুয়েত 1,217টি এবং সৌদি আরব 1,020টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে সৌদি আরবের জ্বালানি পাইপ লাইনে হামলার ফলে বিশ্ববাজারে পুনরায় জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। কাতার ও বাহরাইন। কাতার লক্ষ্য করে 2টি যুদ্ধবিমান সহ কয়েকশো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বাহরাইন ধ্বংস করেছে 709টি আকাশযান। জর্ডান ও ওমান। জর্ডানে 291টি এবং ওমানে 19টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কৌশলের পরিবর্তন, হরমুজ প্রণালী ও ভবিষ্যৎ সমীকরণ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই যৌথ অভিযানের জবাবে ইরান কেবল আকাশপথে সীমাবদ্ধ থাকেনি, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে কড়া বিধিনিষেধ আরোপ করেছে। এমনকি এই জলপথ ব্যবহারের জন্য ইরানি মুদ্রায় টোল বা শুল্ক আদায়ের ঘোষণা দিয়ে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে তেহরান। একদিকে ইসরায়েলি বিমান হামলা এবং অন্যদিকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি বৃষ্টিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি কতটুকু স্থায়ী হবে তা নিয়ে সংশয় কাটছে না। তবে 41 দিনের এই পরিসংখ্যান প্রমাণ করে যে ইরান তার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে কেবল আত্মরক্ষার নয়, বরং পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একদিকে ইরান ও তার মিত্রদের বিধ্বংসী ড্রোন ক্ষেপণাস্ত্রের গর্জন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির রণসম্ভার। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে আকাশে আধিপত্য ধরে রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রকে দিতে হচ্ছে চড়া মাশুল। আনুষ্ঠানিক বিবৃতি, মার্কিন গণমাধ্যমের ব্রিফিং এবং বিভিন্ন ছবি বিশ্লেষণ করে দেখা গেছে চলমান উত্তেজনায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত 9টি আকাশযান ধ্বংস বা ভূপাতিত হয়েছে। সবচেয়ে নাটকীয় ঘটনাটি ঘটে গত 5 এপ্রিল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে ইরানে সরাসরি হামলা চালাতে গিয়ে ভূপাতিত হয় একটি F-15E স্ট্রাইক ঈগল। সেই বিমানের ক্রুকে উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে মার্কিন বাহিনী। ইরানের একটি প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হয় 2টি মার্কিন পরিবহন বিমান, কিন্তু উদ্ধারের পরিবর্তে ঘটে উল্টো বিপত্তি। কারিগরি ত্রুটিতে বিমান 2টি উড্ডয়ন করতে ব্যর্থ হয়। শত্রুপক্ষের হাতে যাতে বিমানগুলো না পড়ে তাই মার্কিন বাহিনী নিজেই নিজের 2টি বিশাল পরিবহন বিমান বোমা মেরে উড়িয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ইস্পাহান শহরের দক্ষিণে দাউ দাউ করে জ্বলছে মার্কিনীদের দর্প। এর আগে 3রা এপ্রিল ইরানের মধ্যাঞ্চলের আকাশে ঢুকে পড়েছিল যুক্তরাষ্ট্রের আরেকটি F-15E স্ট্রাইক ঈগল, কিন্তু ইরানের শক্তিশালী আকাশ সুরক্ষা ব্যবস্থার রাডারে তা ধরা পড়ার সাথে সাথেই গর্জে ওঠে মিসাইল।
নিমিষেই ভূপাতিত হয় কয়েক মিলিয়ন ডলারের এই যুদ্ধ বিমান। একই দিনে উপসাগরীয় অঞ্চলের উত্তাল সমুদ্রে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের আরও একটি ভয়ঙ্কর আকাশযান A-10 ওয়ার্থহগ। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী বিমানটি মিশনে থাকাকালীন গভীর সমুদ্রে আছড়ে পড়ে। 29 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের অতর্কিত হামলায় মার্কিন বিমান বাহিনী এক বিশাল ধাক্কা খায়। রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ধ্বংস হয়ে যায় একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমান। এই বিমানটি ছিল মার্কিন বাহিনীর চোখ ও কান, যা আগেভাগে শত্রুর অবস্থান জানিয়ে দিত। কিন্তু সবচেয়ে করুণ ট্র্যাজেডি ঘটে 2 মার্চ কুয়েতের আকাশে। ভুল বোঝাবুঝির বলি হয়ে কুয়েতের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলি চালিয়ে দেয় মার্কিন মিত্রদের ওপরই। এতে একই সাথে 3টি F-15 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে। ভাগ্যক্রমে 6 জন ক্রু প্যারাশুটে করে নেমে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও কুয়েত সিটির পশ্চিমে আকাশ থেকে জ্বলন্ত আগুনের গোলার মতো বিমানগুলো পড়ে যাওয়ার দৃশ্য বিশ্ববাসীকে স্তব্ধ করে দেয়। 12 মার্চ ইরাকের আকাশসীমায় ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। অপারেশন এপিক ফিউরি চলাকালীন একটি KC-135 রিফুয়েলিং বিমান অন্য একটি বিমানের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী এই বিশাল বিমানটি মুহূর্তেই টুকরো টুকরো হয়ে বিধ্বস্ত হয়, যাতে প্রাণ হারান মার্কিন বিমান বাহিনীর 6 জন সদস্য। পুরো এই ঘটনা প্রবাহে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের লক্ষ্য নিয়ে ইসরায়েল যখন যুক্তরাষ্ট্রকে সামনে ঠেলে দিচ্ছে, তখন একের পর এক মার্কিন বিমান ধ্বংস হওয়ার খবর পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইরানের ড্রোন প্রযুক্তি আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিতে একদিকে যেমন মার্কিন বিমানগুলো কাবু হচ্ছে, অন্যদিকে যান্ত্রিক ত্রুটি আর ভুল বোঝাবুঝিতে মিত্রদের আকাশেও ঝরছে একের পর এক বিমান। এই 9টি বিমান হারানো কেবল আর্থিক ক্ষতি নয়, বরং মধ্যপ্রাচ্যের আকাশে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের ওপর এক বিশাল চপেটাঘাত। আটলান্টিক পেরিয়ে দোরগোড়ায় যুদ্ধ, রণক্ষেত্র কি এবার নিউ ইয়র্ক, ওয়াশিংটন? বিশ্ব রাজনীতি এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যার অগ্ন্যুৎপাত যে কোনো মুহূর্তে মানচিত্র বদলে দিতে পারে। গত কয়েক দশকের ছায়াযুদ্ধ ও স্নায়ুযুদ্ধ পেছনে ফেলে আমেরিকা এবং ইরান এখন সরাসরি এক মহাপ্রলয়ের মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নরকের স্বাদ দেখানোর হুমকির পর তেহরানের পাল্টা হুঁশিয়ারি বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। এবার সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের মরুভূমিতে সীমাবদ্ধ নেই। ইরানের নিশানায় সরাসরি আমেরিকার মূল ভূখণ্ড, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলসের মতো মহানগরীগুলো। ট্রাম্পের আলটিমেটাম, ব্রিজ ও পাওয়ার প্ল্যান্ট ডে। ঘটনার সূত্রপাত গত 5 এপ্রিল, যখন ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক নজিরবিহীন আলটিমেটাম জারি করেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, 7 এপ্রিলের মধ্যে ইরান যদি আন্তর্জাতিক বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহার না করে, তবে মার্কিন বিমান বাহিনী ইরানের মেরুদণ্ড ভেঙে দেবে। ট্রাম্পের ভাষায়, মঙ্গলবার হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজ ধ্বংসের দিন। তোমরা যদি সেই পাগলামি বন্ধ না করো, তবে নরকের আগুনে জ্বলতে হবে। এই হুমকি কেবল কূটনৈতিক চাপ নয়, বরং এক সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী মার্কিন আধিপত্য বজায় রাখার শেষ চেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের হুমকির জবাবে ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। ইরানি সামরিক কমান্ডার আলী আবদাহি আলিয়াবাদী ট্রাম্পের বক্তব্যকে বেপরোয়া এবং হতাশাগ্রস্ত এক ব্যক্তির প্রলাপ বলে অভিহিত করেছেন। কিন্তু তেহরানের রাজপথের চিত্র বলছে অন্য কথা। এনকালব স্কোয়ারে বিশাল বিলবোর্ডে মার্কিন যুদ্ধজাহাজকে মাছ ধরার জালে আটকে ফেলার প্রতীকী ছবি যুদ্ধের উন্মাদনাকে আরো উস্কে দিচ্ছে। ইরান এবার ইঙ্গিত দিচ্ছে অপ্রতিসম যুদ্ধের, যেখানে সাইবার হামলা থেকে শুরু করে আমেরিকার ভেতরে গোপন নেটওয়ার্কের মাধ্যমে অস্থিরতা তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। জ্বালানি যুদ্ধ ও বৈশ্বিক অর্থনীতির নাভিশ্বাস, এই সংঘাতের সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইতোমধ্যে জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে। এর ওপর ইরান যদি বাব আল মানদেব প্রণালীও বন্ধ করে দেয়, তবে বিশ্ব বাণিজ্যের প্রায় 14% অচল হয়ে পড়বে। ইউরোপ ও এশিয়ার সাপ্লাই চেইন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সাধারণ মানুষ এখন কেবল যুদ্ধের আশঙ্কায় নয়, বরং মুদ্রাস্ফীতি আর অভাবের আতঙ্কেও দিন কাটাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বক্তব্য পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। তিনি কূটনৈতিক আলোচনার চেয়ে সামরিক শক্তির উপরই বেশি জোর দিচ্ছেন। হেগসেথের সাফ কথা, প্রয়োজনে আমরা বোমার মাধ্যমে আলোচনা চালিয়ে যাব। অন্যদিকে ইরান আংশিক সমঝোতায় রাজি নয়। তাদের দাবি স্পষ্ট, এতদিনের অর্থনৈতিক ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনীর চিরস্থায়ী প্রস্থান।
বহু বছরের শক্ত বন্ধন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন দুলছে অনিশ্চয়তার কিনারায়। একসময়ে যারা ছিল একে অপরের নির্ভরতা, আজ তাদের মধ্যেই দেখা যাচ্ছে অবিশ্বাস, ক্ষোভ আর চাপা উত্তেজনার বিস্ফোরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পর্দার আড়ালে যে অস্বস্তি জমছিল তা এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। প্রশ্ন উঠছে, এই সম্পর্ক কি ভেঙে পড়ার পথে? ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া এর এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সেখানে বলা হচ্ছে, ট্রাম্পের ইরান নীতি এবং যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে গভীরভাবে হতাশ রিয়াদ। হোয়াইট হাউসের উস্কানিমূলক বার্তা এবং অদূরদর্শী পরিকল্পনা সৌদি আরবকে ঠেলে দিয়েছে এক ভয়ঙ্কর নিরাপত্তা ঝুঁকির দিকে। বিশেষ করে ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার যে হুমকি ট্রাম্প দিয়েছেন তা সৌদি কর্মকর্তাদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। কারণ তারা জানে ইরান চুপ করে বসে থাকবে না। যদি পাল্টে আঘাত আসে তবে তা সরাসরি আঘাত হানতে পারে সৌদি তেলের স্থাপনা বা পানি বিশুদ্ধকরণ প্রকল্পে। আর তখন শুধু সৌদি আরব নয়, পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে আগুনে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে অর্থ নিয়ে। ট্রাম্প চাইছেন এই সম্ভাব্য যুদ্ধের খরচ বহন করুক সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো। কিন্তু অবাক করার বিষয় হলো, যুদ্ধের কৌশল নির্ধারণে তাদের মতামতের কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প সৌদি আরবকে মিত্র হিসেবে নয়, বরং টাকা দেওয়ার যন্ত্র হিসেবে দেখছেন। এতে সম্পর্কের ভিত কেঁপে উঠেছে। শুধু রাজনৈতিক নয়, ব্যক্তিগত সম্পর্কেও তৈরি হয়েছে তিক্ততা। সম্প্রতি ট্রাম্প এক বক্তব্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে। সেই মন্তব্য রিয়াদের রাজপ্রাসাদে অপমান হিসেবে দেখা হয়েছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে দূরত্ব আরও বেড়েছে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান, আর এর প্রভাব সরাসরি পড়ছে ইসরায়েলের নিরাপত্তা হিসাবেও। কারণ যদি সৌদি আমেরিকা সম্পর্ক দুর্বল হয়ে পড়ে, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে, আর সেই পরিবর্তন ইসরায়েলের জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কা হলো যদি হরমুজ প্রণালী বা বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে যায়। এই দুটি পথ দিয়ে বিশ্বের বিশাল অংশের জ্বালানি সরবরাহ হয়। এগুলো বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছোঁয়া হবে, খাদ্য সংকট দেখা দেবে, আর অর্থনীতি পড়বে ভয়াবহ চাপে। এই বাস্তবতা বুঝেই সৌদি আরব এখন বিকল্প পথ খুঁজছে। তারা রাশিয়া, চীন, তুরস্ক, মিশর এবং পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। এটি শুধু কূটনৈতিক পরিবর্তন নয়, বরং এক বড় কৌশলগত মোড়, যা ভবিষ্যতের বিশ্ব রাজনীতিকে বদলে দিতে পারে। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? ট্রাম্পের একগুঁয়ে অবস্থান আর এমবিএস এর ক্রমবর্ধমান অসন্তোষ কি নতুন কোনো বড় সংঘাতের জন্ম দেবে? যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন রাশিয়ার দিক থেকেও নতুন সংকেত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। খবর পাওয়া যাচ্ছে, রাশিয়ার চেচেন ঘনিষ্ঠ সামরিক ইউনিটগুলো ইরানের পক্ষে যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। এই ঘোষণা শুধু সামরিক নয়, বরং আদর্শিক যুদ্ধের বার্তাও বহন করছে, যা পুরো অঞ্চলকে বড় ধরনের সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। ইরান ইতিমধ্যেই সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি সরাসরি স্থল আক্রমণে যায় তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর। এর মধ্যেই চেচেন বাহিনীর পক্ষ থেকে ইঙ্গিত এসেছে যে তারা ইরানকে সমর্থন করতে প্রস্তুত। এই বাহিনী নিজেদের অবস্থানকে ধর্মীয় যুদ্ধ হিসাবে ব্যাখ্যা করছে এবং এটিকে ভালো বনাম মন্দের লড়াই বলে তুলে ধরছে। ফলে যুদ্ধের চরিত্র এখন শুধু ভূ রাজনৈতিক নয়, বরং আদর্শিক ও আবেগঘন হয়ে উঠছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনা মোতায়েন শুরু করেছে। হাজার হাজার সেনা ইতোমধ্যে সেখানে পৌঁছেছে এবং আরও বাহিনী পাঠানোর পরিকল্পনা চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে এটি পূর্ণাঙ্গ আক্রমণ নয়, বরং সীমিত লক্ষ্যভিত্তিক অভিযান, কিন্তু বাস্তবে পরিস্থিতি অনেক বেশি বিস্ফোরক হয়ে উঠছে। বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খার্গ দ্বীপ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির প্রায় পুরোটা নিয়ন্ত্রণ করে, তাই এটি দখল করার পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরানের অর্থনীতিতে মারাত্মক আঘাত লাগবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা চাইলে খুব সহজেই এই দ্বীপ দখল করতে পারে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই ধরনের পদক্ষেপ সরাসরি যুদ্ধকে আরো বড় আকারে নিয়ে যাবে এবং এতে বহু প্রাণহানির আশঙ্কা রয়েছে। ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আঞ্চলিক দেশগুলোর ঘাঁটি ব্যবহার করে তাদের উপর হামলা চালাচ্ছে। তারা প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা নিজেদের ভূখণ্ড এই ধরনের হামলার জন্য ব্যবহার করতে না দেয়। একই সঙ্গে ইরান স্পষ্টভাবে জানিয়েছে তাদের উপর যেখান থেকে হামলা হোক না কেন, তারা সেই উৎস লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে। এদিকে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চললেও তা খুব একটা সফল হচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ইরান অযৌক্তিক ও অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছে। ফলে আলোচনার পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে এবং সামরিক উত্তেজনা আরো বাড়ছে।
পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততা। যদি সত্যিই রাশিয়ার ঘনিষ্ঠ বাহিনী ইরানে প্রবেশ করে, তাহলে এটি সরাসরি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মুখোমুখি অবস্থানের ঝুঁকি তৈরি করবে। তখন সংঘর্ষ শুধু আঞ্চলিক সীমায় আটকে থাকবে না, বরং বৈশ্বিক শক্তির লড়াইয়ে রূপ নিতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ আরো ঘন হচ্ছে। প্রতিটি নতুন ঘোষণা, প্রতিটি সেনা মোতায়েন, প্রতিটি হুমকি পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলছে। যুদ্ধ যদি আরো বিস্তৃত হয়, তাহলে এর প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলবে। হঠাৎ আকাশে আতঙ্ক। মার্কিন প্রেসিডেন্টের বিমান ঠিক তখন মাটিতে দাঁড়িয়ে, আর তার কাছে রহস্যময় ড্রোনের উপস্থিতি। এক মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা তোলপাড়। ফ্লোরিডার পাম বিচ, তারিখ 29 মার্চ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন তার বিশেষ বিমানে অবস্থান করছেন। ঠিক সেই সময়ই বিমানবন্দরের সীমার কাছে একটি ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গে থেমে যায় সব কার্যক্রম। উড্ডয়ন বন্ধ, অবতরণ বন্ধ, চারদিকে শুধু সতর্কতা। মুহূর্তের মধ্যে আকাশে উঠে যায় যুদ্ধ বিমান। হেলিকপ্টার ঘুরতে থাকে বারবার, লক্ষ্য একটাই, এই অজানা হুমকি কোথা থেকে এলো। প্রাথমিক প্রতিবেদনে বলা হয় ড্রোনটি খুব কাছাকাছি চলে এসেছিল। এমন পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়। বিমানবন্দরের চারপাশের আকাশসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়। যাত্রীদের জানানো হয় সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ। একটি যাত্রীবাহী বিমানের ভেতরে বসে থাকা যাত্রীরাও বুঝে ফেলেন কিছু একটা অস্বাভাবিক ঘটছে। কিন্তু এরপর আসে ভিন্ন সুর। মার্কিন গোপন নিরাপত্তা সংস্থা জানায় প্রেসিডেন্ট বা তার বিমান কোনো বাস্তব হুমকির মুখে ছিল না। তাদের দাবি, হেলিকপ্টারগুলো আগেই নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী উঠছিল। এটি কোনো জরুরি প্রতিক্রিয়া ছিল না। তবুও প্রশ্ন থেকে যায়, তাহলে এত বড় সতর্কতা কেন? এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটে। একটি বেসামরিক বিমান নিষিদ্ধ আকাশসীমায় ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে যুদ্ধ বিমান সেটিকে ঘিরে ফেলে। সংকেত হিসেবে আকাশে আগুনের রেখা ছোড়া হয়। পরে সেটিকে নিরাপদ এলাকা থেকে বের করে দেওয়া হয়। এই দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা এখনো স্পষ্ট নয়, কিন্তু পুরো ঘটনাটিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে সাম্প্রতিক গোয়েন্দা সতর্কতা। তথ্য বলছে ইরান যুক্তরাষ্ট্রের ভেতরে ড্রোন হামলার পরিকল্পনা করতে পারে। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য হতে পারে। এমনকি সমুদ্রের মাঝখানে থাকা কোনো জাহাজ থেকে ড্রোন উড়িয়ে হামলার কৌশলও বিবেচনায় রয়েছে। এই পরিকল্পনা সফল হলে তা শনাক্ত করা কঠিন হবে, কারণ এটি প্রচলিত নজরদারি ব্যবস্থার বাইরে থেকে আঘাত হানতে পারে। গোয়েন্দা সংস্থার মতে এটি হতে পারে প্রতিশোধমূলক কৌশল, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই উত্তেজনা চরমে উঠেছে। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়েছে। এরপর তার উত্তরসূরি ক্ষমতায় এসে প্রতিশোধের অভিযান আরও তীব্র করেছেন। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এমনকি সাম্প্রতিক হামলাগুলোতে ব্যবহৃত বিস্ফোরকের ওজনও বেড়েছে, আগের চেয়ে প্রায় দ্বিগুণ শক্তিশালী আঘাত। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভেতরেও বাড়ছে ভয়, বিশেষ করে ঘুমন্ত নেটওয়ার্ক নিয়ে। বলা হচ্ছে দেশের ভেতরে লুকিয়ে থাকা গোপন সদস্যরা যে কোনো সময় হামলা চালাতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও স্বীকার করেছেন তিনি এই বিষয়টি জানেন। তার দাবি, তারা এসব নজরে রেখেছেন। কিন্তু বাস্তবতা হলো এই ভয় এখন মানুষের মনে ঢুকে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন এক আশঙ্কা। রাশিয়ার মতো কৌশল ব্যবহার করে বাণিজ্যিক জাহাজের আড়ালে ড্রোন লুকিয়ে রাখা হতে পারে। আন্তর্জাতিক পানিতে থেকে সেগুলো ছেড়ে দেওয়া হতে পারে। এতে করে যুদ্ধের সীমানা ভেঙে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের দরজায়। পাম বিচের সেই ড্রোনকে কেবল একটি সতর্ক সংকেত ছিল? গোপন শক্তির জোট যেভাবে চীন ও রাশিয়া নীরবে ইরানকে শক্তিশালী করছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ক্ষেপণাস্ত্রের শব্দ নেই, নীরব এক প্রযুক্তির যুদ্ধও চলছে। এই যুদ্ধের ময়দানে ট্যাঙ্ক বা সৈন্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্যাটেলাইট, রাডার এবং গোপন গোয়েন্দা তথ্য। আর এই অদৃশ্য যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছে দুই শক্তিশালী দেশ, রাশিয়া এবং চীন। মার্কিন কর্মকর্তারা সম্প্রতি জানিয়েছে রাশিয়া নাকি ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে। এতে বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর শুধু ইরান এবং যুক্তরাষ্ট্রের লড়াই নয়, এটি ধীরে ধীরে বড় শক্তিগুলোর এক জটিল প্রতিযোগিতায় পরিণত হচ্ছে। রুশ প্রেসিডেন্ট পুতিন অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর সঙ্গে ফোনালাপে এই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু বাস্তবতা হলো আজকের যুদ্ধে গোয়েন্দা তথ্য এক ধরনের শক্তিশালী অস্ত্র। যে শত্রুর অবস্থান আগে জানতে পারে তার আঘাত হয় বেশি নিখুঁত। বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধে অনেক সময় একটি সঠিক স্থানাঙ্ক হাজার গুলির চেয়েও বেশি মূল্যবান। ইরান এখন সেই সুবিধাটাই পাচ্ছে, কারণ তাদের নিজস্ব সামরিক স্যাটেলাইট খুব বেশি নেই, কিন্তু রাশিয়ার রয়েছে শক্তিশালী নজরদারি স্যাটেলাইট নেটওয়ার্ক। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট হলো কানোপাস ভি,
যা ইরানে ব্যবহারের সময় খাইয়াম নামে পরিচিত। এই স্যাটেলাইট দিন রাত যে কোনো সময় পৃথিবীর ছবি তুলতে পারে, ফলে সমুদ্রে থাকা যুদ্ধ জাহাজ বা ঘাঁটির অবস্থান সহজেই শনাক্ত করা যায়। অনেক বিশ্লেষক মনে করেন এই প্রযুক্তি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে আরও নিখুঁত করেছে। সম্প্রতি কুয়েতে একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায়ও এমন প্রযুক্তিগত সহায়তার সন্দেহ দেখা দিয়েছে, কারণ ওই ঘাঁটির সঠিক অবস্থান সাধারণ মানচিত্রে পাওয়া যায় না। অন্যদিকে ইরানের প্রযুক্তিগত শক্তি বাড়াতে বড় ভূমিকা রাখছে চীন গত কয়েক বছরে ইরানের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতায় বড় পরিবর্তন এনেছে। তারা উন্নত রাডার ব্যবস্থা দিয়েছে এবং ইরানের সামরিক নেভিগেশনকে যুক্তরাষ্ট্রের জিপিএস থেকে সরিয়ে চীনের বেইডো স্যাটেলাইট সিস্টেমে যুক্ত করেছে। এই ব্যবস্থা খুবই নিরাপদ ও এনক্রিপ্ট করা, ফলে যুদ্ধের সময় সংকেত জ্যাম করা বা বিভ্রান্ত করা অনেক কঠিন হয়ে যায়। চীন আরও একটি শক্তিশালী প্রযুক্তি দিয়েছে, অ্যান্টি স্টেলথ রাডার। এই রাডার কম ফ্রিকোয়েন্সির তরঙ্গ ব্যবহার করে, যা আধুনিক স্টেলথ বিমান শনাক্ত করতে পারে। যুক্তরাষ্ট্রের উন্নত যুদ্ধ বিমান যেমন F-35 লাইটনিং বা B-21 রেইডার সাধারণত রাডারের চোখে প্রায় অদৃশ্য থাকে, কিন্তু নতুন ধরনের রাডারের সামনে তাদের গোপন ক্ষমতা অনেকটাই কমে যায়। এছাড়া খবর এসেছে ইরান চীনের কাছ থেকে প্রায় 50টি সুপারসনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র কেনার কাছাকাছি পৌঁছেছে। এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির 3 গুণ বেগে উড়ে এবং সমুদ্রপৃষ্ঠের খুব কাছে দিয়ে এগোয়, ফলে কোনো যুদ্ধ জাহাজের প্রতিক্রিয়ার সময় মাত্র কয়েক সেকেন্ডে নেমে আসে। সামরিক বিশেষজ্ঞদের মতে এমন অস্ত্র যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর জন্য বড় হুমকি। বর্তমানে মধ্যপ্রাচ্যের পানিতে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এই ধরনের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যেই রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও বসে নেই, তারা পাল্টা অভিযান চালাচ্ছে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা দল ইরানের সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টার চিহ্নিত করে হামলা চালাচ্ছে। অনেক রাডার অবকাঠামো ধ্বংস করা হয়েছে। তবুও বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন বদলে গেছে। আগে যেখানে শক্তির মাপকাঠি ছিল ট্যাঙ্ক, জাহাজ বা বিমান, এখন সেখানে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে প্রযুক্তি ও তথ্য। আজকের যুদ্ধক্ষেত্রে গুলির চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠেছে একটি সঠিক সংকেত। রাডারের তরঙ্গ, স্যাটেলাইটের ছবি এবং এনক্রিপ্ট করা তথ্যই নির্ধারণ করছে আঘাত কতটা নিখুঁত হবে। এ কারণেই রাশিয়া ও চীন ইরানের পাশে সরাসরি সেনা পাঠাচ্ছে না, তারা আরও গভীর একটি কাজ করছে, ইরানকে দেখার ক্ষমতা দিচ্ছে। আর এই নতুন বাস্তবতায় একটি প্রশ্নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ধোঁয়া সরার পর কে স্পষ্টভাবে দেখতে পারবে? ইরানের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী সামরিক শাখা রিভলিউশনারি গার্ডসের কুদস ফোর্স যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জারি করেছে কঠোর সতর্কবার্তা। কুদস ফোর্স মূলত ইরানের বিদেশি সামরিক অভিযান পরিচালনা করে এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন মিত্র গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে। তাই এই বাহিনীর হুঁশিয়ারি যুদ্ধের নতুন অধ্যায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এক তীব্র বার্তায় কুদস ফোর্স জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপ ছিল উস্কানিমূলক আগ্রাসন। তাদের দাবি, এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন। বার্তায় কুদস ফোর্স আরও ঘোষণা করে, ইরান চুপ করে থাকবে না। যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ হবে নিরলস এবং নির্দয়। এই বিবৃতিতে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একজন বীর যোদ্ধা এবং মুসলিম বিশ্বের রক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা ইরান বা তার মিত্রদের মনোবল ভাঙতে পারেনি, বরং এই আঘাত তাদের আরও শক্তিশালী করেছে। কুদস ফোর্সের ভাষায়, আমরা সব লাল রেখা অতিক্রম করার জবাব দেব, প্রতিশোধ চলতেই থাকবে। ইরানের এই এলিট বাহিনী আরও জানায়, শত্রুদের বিরুদ্ধে আগুনের দরজা খুলে দেওয়া হবে এবং যুদ্ধ থামবে না যতক্ষণ না তারা পরাজিত হয়। সবচেয়ে ভয়াবহ সতর্কবার্তা ছিল, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য পৃথিবীর কোথাও আর নিরাপদ জায়গা থাকবে না, এমনকি নিজেদের ঘরেও নয়। শুধু কুদস ফোর্সই নয়, ইরানের পক্ষে লড়বে আরও 2 দেশের বাহিনী। ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নতুন খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং প্রতিশোধ নেওয়া হবে। ইরান একা নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী ইরানের ইসলামী বিপ্লবকে সমর্থন করে। বিশেষ করে ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে তারা দ্রুত মাঠে নামবে। তিনি জানান, নির্দেশনা পেলেই এসব গোষ্ঠী তাদের সামরিক অভিযান শুরু করবে। খামেনি আরও বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। একইভাবে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামী বিপ্লবকে সহায়তা করতে প্রস্তুত। তার মতে, এই শক্তিগুলো শুধু আঞ্চলিক রাজনীতির অংশ নয়, বরং একটি বড় প্রতিরোধ জোটের অংশ, যারা পশ্চিমা শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভাষণে তিনি ইরানের সামরিক বাহিনীর প্রশংসাও করেন। তিনি বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছিল, তখন ইরানের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী দেশকে রক্ষা করেছে।
তার ভাষায়, ইরানকে পরাধীন হওয়া বা ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে এই বাহিনী। তিনি বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় অসাধারণ সাহস দেখাচ্ছেন। মোস্তফা খামেনি আরও বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে তিনি এই অঞ্চলের জন্য বড় হুমকি বলে উল্লেখ করেন। এই কারণে তিনি স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই এখন ইরানি বাহিনীর প্রধান লক্ষ্য। তার বক্তব্য অনুযায়ী, ইরানি বাহিনী ইতোমধ্যেই বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এই অভিযান ভবিষ্যতেও চলবে। খামেনি সতর্ক করে বলেন, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে এবার আরও ভয়ঙ্কর পাল্টা আঘাতের ঘোষণা দিয়েছে ইরান। গত কয়েকদিন ধরে মার্কিন বোমারু বিমান এবং ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে চলছে অবিরাম বোমা বর্ষণ। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইরানের বিভিন্ন শহর। কিন্তু আকাশে বোমার গর্জনের আড়ালে চুপচাপ নিজেদের পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছিল ইরান। হঠাৎ করেই ইসরায়েলের বিভিন্ন শহরে বেজে ওঠে সাইরেন। আকাশে ছুটে আসে নতুন এক দফা ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, তারা এবার তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর কিছু ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে খাইবার শেকান এবং কাদের ক্ষেপণাস্ত্র। ইরান বলছে, বড় পরিসরের দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তারা ইতোমধ্যেই তাদের অস্ত্র ভাণ্ডার প্রস্তুত করেছে। ভারী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আক্রমণকারী নৌযান সবই প্রস্তুত রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের সাম্প্রতিক হামলা অত্যন্ত পরিকল্পিত। কিছু ক্ষেপণাস্ত্র আকাশে অত্যন্ত দ্রুত গতিতে উড়ে যায়, আবার কিছু মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এই কৌশলের লক্ষ্য একটাই, ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। আর কিছু ক্ষেত্রে সেই পরিকল্পনা সফল হচ্ছে। কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ইরানের বক্তব্য অনুযায়ী, তাদের কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বা গুচ্ছ ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। এসব ওয়ারহেড লক্ষ্যবস্তুতে পৌঁছানোর পর খুলে গিয়ে বড় এলাকায় ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে দেয়। ফলে একই সঙ্গে বহু স্থানে বিস্ফোরণ ঘটে। এতে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সবগুলো বিস্ফোরক আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, গত 28 ফেব্রুয়ারি থেকে তারা ইরানের ওপর 6000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের মতে, এসব হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাগুলোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। প্রতিটি নতুন হামলার পরও ইরান দেখিয়ে দিচ্ছে যে তাদের হাতে এখনো শক্তিশালী অস্ত্র ভাণ্ডার রয়েছে। তারা এখনো বড় ধরনের ক্ষতি করার সক্ষমতা রাখে। ইরান এবার আরো ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে। দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ডস বা আইআরজিসির এক শীর্ষ কমান্ডার জানিয়েছেন, এখন থেকে ইরান 1000 কেজি বা তার বেশি ওজনের বিস্ফোরক বহন করতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এখন পর্যন্ত ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলোর বেশিরভাগই ছিল 1000 কেজির কম ওজনের বোমাবাহী। কিন্তু নতুন ঘোষণার মাধ্যমে ইরান জানিয়ে দিল, আগামী দিনে আরও শক্তিশালী ও ভারী বিস্ফোরকযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহারের পথে তারা এগোতে পারে। রিভলিউশনারি গার্ডসের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাভি এই ঘোষণা দেন। তিনি বলেন, নতুন এই কৌশল কার্যকর হলে প্রতিটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের এলাকা, আঘাতের ক্ষমতা এবং ধ্বংসের মাত্রা আগের চেয়ে অনেক বেশি হবে। অনেক ক্ষেত্রে তা দ্বিগুণেরও বেশি হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মধ্যে ইরানের এই ঘোষণা এসেছে। ফলে বিশ্লেষকরা বলছেন, এটি মূলত আরও শক্ত প্রতিশোধমূলক হামলার প্রস্তুতিরই ইঙ্গিত। চীনের চালে চাপে পড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা প্রতিনিয়ত তীব্র হচ্ছে, কিন্তু এবার পরিস্থিতি বদলে দিয়েছে চীনের একটি বিশাল ভাসমান জাহাজ লিয়া ওয়াং-ওয়ান। ওমান সাগরে অবস্থান করা এই জাহাজের ভেতরে রয়েছে একাধিক নজরদারি এবং গোয়েন্দা প্রযুক্তি, যা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর সামরিক কর্মকাণ্ড নজরদারি করতে সক্ষম। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজের প্রশাসনের মাধ্যমে এই 30,000 টন ওজনের জাহাজকে একটি ভাসমান সুপার কম্পিউটার হিসেবে মোতায়েন করেছেন। লিয়া ওয়াং-ওয়ান এর সেন্সর বাবল প্রায় 6000 কিলোমিটার বিস্তৃত, যার মাধ্যমে এটি পুরো মধ্যপ্রাচ্যকে চোখের মতো নজর রাখতে পারে। এক নজরে জানানো যায়, এটি একসাথে 1200টি মিসাইল এবং বিমান লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম।
এই জাহাজটি চীনের পরবর্তী প্রজন্মের গোয়েন্দা এবং মহাকাশ ট্র্যাকিং প্রযুক্তি সম্বলিত। 2025 সালে কমিশন করা হয় এটি। তবে এটি কোনো সাধারণ জাহাজ নয়। একজন আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষক জানিয়েছেন, লিয়া ওয়াং কেবল জাহাজ নয়, এটি ভাসমান সুপার কম্পিউটার যা অদৃশ্য যুদ্ধক্ষেত্রের মানচিত্র তৈরি করতে পেটাবাইট ডেটা প্রক্রিয়াকরণ করে। এর রাডার এবং সেন্সরগুলো এতই উন্নত যে এটি মিসাইলের ধরন, আকাশী বিমান উড্ডয়ন এবং সম্ভাব্য আক্রমণ শনাক্ত করতে পারে। এখন ইরান সহজেই শত্রু দেশগুলোর কার্যক্রম এবং হামলার পরিকল্পনা পর্যবেক্ষণ করতে পারছে। এটি একটি অত্যন্ত শক্তিশালী সমরাষ্ট্র নজরদারি। হরমুজ প্রণালীর 6000 কিলোমিটার জুড়ে মোতায়েন এই জাহাজটি শুধু নজর রাখছে না, যুদ্ধের সময় ইরানের কৌশলও বদলে দিতে পারে। লিয়া ওয়াং 1 এর নিরাপত্তা নিশ্চিত করছে চীনের প্ল্যান 055 এবং টাইপ 052D ডেস্ট্রয়ার, যা এই ভাসমান কম্পিউটারকে আক্রমণ থেকে রক্ষা করছে। অর্থাৎ চীনের প্রশাসন সরাসরি ইরানের পাশে অবস্থান নিয়ে তার শক্তিশালী সমর্থন প্রদর্শন করছে। এটি শুধু একটি গোয়েন্দা জাহাজ নয়, মধ্যপ্রাচ্যের জন্য চীনের শক্তির এক সরাসরি বার্তা। বর্তমানে পারস্য উপসাগরীয় দেশ ইরান প্রতিনিয়ত মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে। লিয়া ওয়াং 1 এর মাধ্যমে চীন পরোক্ষভাবে ইরানের পাশে দাঁড়াচ্ছে। এটি এমন এক দৃষ্টান্ত স্থাপন করছে যেখানে শুধুমাত্র নজরদারি এবং তথ্য সংগ্রহের মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি একদম পাল্টে ফেলা সম্ভব। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখনো বাস্তব সময়ে ইরানের হামলার পরিকল্পনা বুঝতে চেষ্টা করছে। অন্যদিকে চীনের এই ভাসমান সুপার কম্পিউটার ইরানকে দিয়েছে নতুন ধরনের সমরাষ্ট্র চোখ, যা মুহূর্তেই শত্রুর পরিকল্পনা ভেদ করতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে নতুন এই প্রযুক্তি শুধু সামরিক সমীকরণে বদলাচ্ছে না, এটি পুরো ভূ রাজনৈতিক স্থিতি ও মধ্যপ্রাচ্যের ভারসাম্যকেও পাল্টে দিচ্ছে। ইরান শুরু থেকেই চীনের সাহায্যে তার সমরাষ্ট্র ভান্ডারকে শক্তিশালী করেছে, আর এখন লিয়া ওয়াং 1 এর মাধ্যমে সে পেয়েছে গোয়েন্দা নজরদারিতে অপ্রতিরোধ্য শক্তি। মধ্যপ্রাচ্যের আকাশে, সমুদ্রে এবং দূরদর্শী নজরে চীনের ভাসমান সুপার কম্পিউটার একটি নতুন যুগের শুরুর নিদর্শন। একে শুধু একটি জাহাজ হিসেবে দেখলে হবে না, এটি যুদ্ধক্ষেত্রে ইরানের কৌশলগত শক্তিকে কয়েক গুণ বাড়াচ্ছে। যুদ্ধ এখন শুধু মিসাইল এবং বিমান হামলা নয়, এটি তথ্য এবং নজরদারির যুদ্ধও বটে। লিয়া ওয়াং 1 সেই দিকেই ইরানকে দিয়েছে অদম্য শক্তি, যা শত্রুদের চোখের সামনে এক নতুন বাস্তবতা গড়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে অনেকের মনে একটি প্রশ্ন ঘুরছে, ইরান কি সত্যিই একা যুদ্ধ করছে? অনেকেই মনে করেন এই যুদ্ধের সমীকরণ খুবই সহজ। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর অন্যদিকে শুধু ইরান। খবরের শিরোনামেও আমরা সাধারণত দেখি মিসাইল হামলা, ড্রোন আক্রমণ বা বিমান হামলার খবর। বিশ্লেষকের মতে ইরান পুরোপুরি একা নয়, এর পেছনে বিশ্বের দুই বড় শক্তি রাশিয়া ও চীন পরোক্ষভাবে ভূমিকা রাখছে, আর এখানেই যুদ্ধের কৌশলগত হিসাব অনেকটাই বদলে যায়। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ইরান খুব নির্ভুলভাবে বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালাচ্ছে। তারা মূলত সামরিক ঘাঁটি, গোয়েন্দা স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত করছে। কিন্তু এমন নির্ভুল হামলা চালানোর জন্য শুধু মিসাইল থাকলেই হয় না, দরকার হয় রিয়েল টাইম গোয়েন্দা তথ্যে। উদাহরণ হিসেবে বলা যায়, স্যাটেলাইট থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করা, সমুদ্রে থাকা যুদ্ধ জাহাজ বা অন্যান্য জাহাজের অবস্থান জানা, কিংবা শত্রুপক্ষের রাডারের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া। প্রশ্ন হলো, ইরানের কি এত বড় স্যাটেলাইট নেটওয়ার্ক আছে? সাধারণভাবে বলা হয় ইরানের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা সীমিত। তাই অনেক বিশ্লেষকের ধারণা এই ধরনের তথ্যের একটি বড় উৎস হতে পারে রাশিয়া। রাশিয়ার কাছে উন্নত সামরিক গোয়েন্দা প্রযুক্তি ও স্যাটেলাইট ব্যবস্থা রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ড্রোন সরবরাহ করেছিল। এখন ধারণা করা হচ্ছে সেই সম্পর্কের প্রতিদান হিসেবে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করতে পারে। সহজভাবে বললে, ইরান যুদ্ধক্ষেত্রে চাপ সৃষ্টি করছে আর রাশিয়া তথ্যগত সহায়তা দিচ্ছে, এমন ধারণা অনেক বিশ্লেষকের। চীনের ভূমিকা আবার একটু ভিন্ন ধরনের। চীন সাধারণত সরাসরি যুদ্ধ অংশ নেয় না, তাদের কৌশল হলো নীরবে প্রভাব বাড়ানো। তারা প্রায়ই অর্থনৈতিক সহায়তা, কূটনৈতিক সমর্থন, প্রযুক্তি সহযোগিতা বা সামরিক সরঞ্জাম দিয়ে অংশীদার দেশগুলোকে শক্তিশালী করে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে ইরান উন্নত অ্যান্টিশিপ মিসাইল এবং সংখ্যাগত হাইপারসনিক প্রযুক্তির ক্ষেত্রেও অগ্রগতি অর্জন করেছে। এসব অস্ত্র বিশেষভাবে নৌবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। চীন সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না, কিন্তু মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব কমে গেলে চীনের কৌশলগত সুবিধা বাড়তে পারে।
অনেক বিশ্লেষক এই সংঘাতকে একটি স্তর ভিত্তিক শক্তির কাঠামো হিসেবেও ব্যাখ্যা করেন। নিচের স্তরে রয়েছে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ও মিলিশিয়া, তার উপরে রয়েছে ইরান, আর এর উপরে বড় শক্তি হিসেবে রয়েছে রাশিয়া ও চীন। অর্থাৎ এই যুদ্ধ শুধু একটি দেশের লড়াই নয়, বরং বড় শক্তিগুলোর পরোক্ষ প্রতিযোগিতার অংশ। এই সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, অর্থনীতি ও ভূ রাজনীতিতেও এর প্রভাব পড়ছে। জ্বালানি বাজারেও বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। একসময় অনেক দেশকে রাশিয়ার তেল না কিনতে বলা হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক দেশ আবার সেই তেল কিনতে আগ্রহ দেখাচ্ছে। সব মিলিয়ে অনেক বিশ্লেষকের ধারণা, এই যুদ্ধ শেষ হলেও বিশ্ব রাজনীতি আগের মতো থাকবে না। নতুন একটি ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে, আর সেই নতুন বাস্তবতার গল্প শুধু ওয়াশিংটন বা তেল আবিব নয়, তেহরান, বেইজিং এবং মস্কো লিখছে। প্রতিশোধের অভিযানে মার্কিন বাহিনীর বড় ক্ষতির দাবি ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র জানিয়েছেন, প্রতিশোধমূলক সামরিক অভিযানে মার্কিন বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তার মতে, ইরানের সশস্ত্র বাহিনীর এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সৈন্যরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখপাত্র জানান, 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে শক্তিশালী হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, এসব হামলায় 2 শতাধিক মার্কিন সেনা নিহত অথবা আহত হয়েছে। এই হামলাগুলো অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে চালানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সরঞ্জামের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইরানের দেয়া তথ্য অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস ফিফথ ফ্লিট এ হামলায় অন্তত 21 জন মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া আরো অনেক সেনা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আল ধাফরা এয়ারবেস বিমান ঘাঁটিতে চালানো হামলায় প্রায় 200 জন মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরান। শুধু সামরিক ঘাঁটি নয়, পারস্য উপসাগরের উত্তর অংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কারেও হামলা চালিয়েছে ইরানি বাহিনী। তাদের দাবি, এই হামলাটিও সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরান বলছে, সাম্প্রতিক হামলাগুলো সেই অভিযানের সরাসরি পাল্টা জবাব। এই প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চল এবং প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। খাতাম আল আনবিয়া সদর দপ্তর জানিয়েছে, ইরানের বিভিন্ন সামরিক ইউনিটের অপারেশন পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্ব তাদের উপরই থাকে। তাদের দাবি, প্রতিশোধমূলক এইসব আক্রমণ অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরিচালনা করা হয়েছে। ভূখণ্ড ব্যবহার করতে দিলেই হামলা, প্রতিবেশী দেশগুলোকে ইরানের কড়া হুঁশিয়ারি। প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে এবার কঠোর বার্তা দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে বলেছে, আঞ্চলিক কোনো দেশ যদি ইরানের শত্রুদের নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়, তাহলে সেই দেশগুলোর ওপরেও হামলা চালানো হতে পারে এবং এমন আক্রমণ অব্যাহত থাকবে। এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের কট্টরপন্থী বিচার বিভাগের প্রধান ও অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সদস্য গোলাম হোসেন মোহসেনি। বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স প্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর কাছে থাকা তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের কিছু দেশ সরাসরি বা পরোক্ষভাবে তাদের ভূখণ্ড শত্রুপক্ষকে ব্যবহারের সুযোগ দিচ্ছে। মোহসেনি বলেন, যেসব জায়গা থেকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য সহায়তা, সরঞ্জাম বা সুবিধা দেওয়া হচ্ছে, সেসব স্থানকে ইরান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। তিনি আরো বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান এ ধরনের লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালিয়ে যাবে। এদিকে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। বাহরাইনে জুফায়ের ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে, কাশ্মীর একটি পানির প্ল্যান্টের ওপর মার্কিন হামলার জবাবে হিসেবে এই হামলা চালানো হয়েছে। মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানকে কি তবে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া? মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। এর ফলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করতে তেহরানের জন্য অনেক সুবিধা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী সংঘাত শুরু হওয়ার পর থেকেই রাশিয়া ইরানকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক সম্পদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে আসছে। এসব তথ্যের মধ্যে রয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, সামরিক বিমান এবং বিভিন্ন সামরিক ঘাঁটির অবস্থান। একজন মার্কিন কর্মকর্তা বলেন, এই সহায়তাকে বেশ বিস্তৃত একটি প্রচেষ্টা বলেই মনে হচ্ছে।
এর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশ্লেষণে জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের অন্তত 7টি মার্কিন সামরিক স্থাপনার যোগাযোগ ও রাডার ব্যবস্থার কাছাকাছি থাকা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের এসব হামলার লক্ষ্য ছিল বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এসব হামলায় স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল, রাডার ডোম সহ এমন কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলো উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। এই বিশ্লেষণে একটি বড় প্রশ্ন উঠেছে, কিভাবে ইরান এত নিখুঁতভাবে বিভিন্ন দেশে থাকা সংবেদনশীল মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্য ইরানকে এসব হামলার পরিকল্পনা করতে সাহায্য করছে। কর্মকর্তাদের মতে, যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মার্কিন বাহিনীর অবস্থান শক্ত করার ক্ষেত্রে ইরানের নিজস্ব সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাইরের গোয়েন্দা তথ্য তেহরানের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও চীন এই সংঘাতে তেহরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে বলে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক চীনের তুলনায় অনেক বেশি গভীর। 2022 সালে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে তেহরান মস্কোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠে। ইরান রাশিয়াকে এমন প্রযুক্তি দিয়েছে যার মাধ্যমে কম খরচে আক্রমণাত্মক ড্রোন তৈরি করা সম্ভব হয়েছে। এই ড্রোনগুলো ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় ব্যবহার করা হয়েছে এবং কিয়েভ এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের চাপ তৈরি করেছে। এ বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তা বলেন, রাশিয়ানরা খুব ভালোভাবেই জানে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কি ধরনের সহায়তা দিচ্ছিল, তাই কিছুটা প্রতিশোধ নেওয়ার সুযোগ তারা পেয়ে খুশি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার পরও ইরান পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না। তেহরান সামরিক স্থাপনা, কূটনৈতিক মিশন এবং জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের উপর চাপ বাড়ানোর চেষ্টা করেছে। সবচেয়ে আলোচিত হামলাগুলোর একটি ছিল কাতারের আল উদেইদ এয়ারবেস, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এছাড়া রিয়াদ ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসেও ইরানি ড্রোন আঘাত হেনেছে। পাশাপাশি সৌদি আরব ও কাতারের তেল ও গ্যাস অবকাঠামোতেও একাধিক হামলা চালানো হয়েছে। মিসাইলের গর্জন, সাইরেনের শব্দ আর আতঙ্কে জমে থাকা নিঃশ্বাস সব মিলিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য বিস্ফোরক বাস্তবতা। এবার লক্ষ্য কাতার, আর কেন্দ্রবিন্দুতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এক নাটকীয় হামলায় ইরান সরাসরি আঘাত হেনেছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টারে, যা কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ এয়ারবেসে। এই ঘাঁটি পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মূল কেন্দ্র। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়, অন্যটি ঘাঁটির ভেতরে গিয়ে পড়ে। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা এখনো স্পষ্ট নয়। আল উদেইদ যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানের নার্ভ সেন্টার। এখান থেকে পরিচালিত হয় আকাশপথে হামলা, সমন্বয় করা হয় মিত্রবাহিনীর অপারেশন এবং বজায় রাখা হয় পুরো অঞ্চলে মার্কিন উপস্থিতি। অর্থাৎ এই ঘাঁটিতে হামলা মানে সরাসরি যুক্তরাষ্ট্রের শক্তির কেন্দ্রে আঘাত। অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত ইরানের অস্ত্র ভান্ডার, এর শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের মোকাবিলা করতে তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং উৎপাদন কেন্দ্র চিহ্নিত করে তা ধ্বংস করাই এখন মূল লক্ষ্য আমেরিকার। কিন্তু কাজটা অত সহজ নয়। এর কারণ হলো ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি। আমেরিকার নজরদারি উপগ্রহ এবং ড্রোনের চোখ এড়াতে ইরান এক অভিনব ভৌগোলিক কৌশল ব্যবহার করছে। মাটির প্রায় 500 মিটার নিচে গোপনে একটা আস্ত শহর তৈরি করেছে ইরান। সেখানেই মজুদ থাকে তাদের সমরাস্ত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরানের জাগ্রস এবং আলবোর্স পর্বতের গভীরে কোনো অজানা লোকেশনেই অবস্থিত এই শহর। সাধারণ মিসাইল বা এয়ার স্ট্রাইকে এই শহর ধ্বংস করা সম্ভব নয়। ইরানের ব্যালিস্টিক মিসাইল শক্তি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে ধরা হয়। 2019 সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি নিজেই জানিয়েছিল, পুরো পশ্চিম এশিয়ায় ইরানের কাছে সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে। সহজভাবে বললে, ইরানের কাছে শুধু বেশি সংখ্যক মিসাইলই নেই, বরং বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ক্ষমতার মিসাইলও আছে। এই বিশাল মিসাইল ভান্ডারই এখন ইরানের সবচেয়ে বড় শক্তি, আর এই শক্তিকেই তারা ব্যবহার করছে তাদের শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রধান অস্ত্র হিসেবে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার সেনা সর্বশক্তি দিয়ে টার্গেটে আঘাত হানার চেষ্টা করছে। কোথায় সেগুলো রয়েছে সে বিষয়ে আমাদের এখন মোটামুটি ধারণা হয়ে গিয়েছে, কিন্তু সবকিছু ধ্বংস করা এবং নির্ভুল মূল্যায়ন করা খুবই কঠিন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত নির্মূল করা। কিছু বিশ্লেষক ধারণা করেছিলেন টানা আঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে শিগগিরই টান পড়তে পারে, তবে ইসরায়েল বলছে বাস্তবতা ভিন্ন। ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক ব্রিফিংয়ে বলেন, ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। ফাতা-2 ইরানের মারাত্মক ক্ষেপণাস্ত্র। প্রভাবশালী সামরিক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের তৈরি এই ফাতা-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে বর্তমান বিশ্বের প্রচলিত কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যত ঠেকাতে পারছে না। এই দাবির পেছনে শুধু তত্ত্ব নয়, আছে বাস্তবের ইঙ্গিত। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক অভিযানে ইসরায়েলের উচ্চমূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত 3টি সফল আঘাত হেনেছে এই ক্ষেপণাস্ত্র। অর্থাৎ এটি শুধু কাগজে কলমে শক্তিশালী নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেও তার ক্ষমতার প্রমাণ রাখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এটি এত ভয়ঙ্কর? উত্তর লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। ফাতা-2 ব্যবহার করে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা HVV প্রযুক্তি। এটি সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো সরল পথে চলে না, বরং বায়ুমণ্ডলের ওপরের স্তরে উঠে গিয়ে হঠাৎ দিক পরিবর্তন করে, গতিপথ বদলায়, কখনো নিচে নামে আবার উপরে উঠে, ঠিক যেন আকাশে ছুটে চলা এক বুদ্ধিমান শিকারী। এই অপ্রত্যাশিত গতিবিধির কারণেই এটি রাডারের চোখ ফাঁকি দিতে পারে। প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে নির্দিষ্ট গতিপথ ধরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে চায়, সেখানে ফাতা-2 নিজের পথ নিজেই বদলে নেয়, ফলে সেটিকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর আছে এর গতি, যা আতঙ্কের মূল। ফাতা-2 ছুটতে পারে শব্দের গতির 10 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 10 গতিতে। এমন গতিতে কোনো বস্তু এগোলে সেটিকে থামাতে হলে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দ্রুত হতে হবে। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এর ভাইস প্রেসিডেন্ট ইউভান বাসাস্কি একসময় স্বীকার করেছিলেন, বর্তমানের প্রতিরক্ষা প্রযুক্তি এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নয়। তার মতে ম্যাক 10 গতির ক্ষেপণাস্ত্র থামাতে হলে ইন্টারসেপ্টরকে প্রায় ম্যাক 30 গতিতে পৌঁছাতে হবে। কিন্তু এখানেই আসে বাস্তবতার দেয়াল। বায়ুমণ্ডলের ঘর্ষণ এমন উচ্চ গতিকে কার্যত অসম্ভব করে তোলে। অর্থাৎ প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির নিয়মের সামনে তা থমকে যায়। এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই চাপে ছিল। ইরানের পুরনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধেই তারা হিমশিম খাচ্ছিল। তার উপর এখন যুক্ত হয়েছে হাইপারসনিক প্রযুক্তির এই নতুন স্তর। এ যেন এক নতুন সমীকরণ, যেখানে প্রতিরক্ষা পিছিয়ে পড়ছে আর আক্রমণ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। ইসরায়েল অবশ্য বসেনি, তার একটি বিশেষ জোন ডিফেন্স মডেল তৈরির কথা ভাবছে, যেখানে নির্দিষ্ট এলাকায় বহুস্তর প্রতিরক্ষা তৈরি করা হবে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগতে পারে কয়েক দশক, খরচ হতে পারে বিলিয়ন ডলার। অর্থাৎ সমাধান আছে, কিন্তু তা এখনই নয়। বর্তমান বাস্তবতায় সামরিক বিশ্লেষকদের একটাই স্পষ্ট ধারণা, ফাতা-2 এখন এমন এক অস্ত্র যা প্রতিরক্ষা প্রাচীরকে অতিক্রম করার ক্ষমতা রাখে প্রায় বাধাহীনভাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে চলমান অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এর নৌ ইউনিটের আত্মঘাতী ড্রোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধের চতুর্থ দিনে একটি বিশেষ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে IRGCর অ্যারোস্পেস ফোর্স এবং নেভি ইউনিটের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার মূল দায়িত্ব এখন IRGC নেভির ওপর ন্যস্ত করা হয়েছে। হিজবুল্লাহর সমন্বিত হামলা, একাধিক ইসরায়েলি ঘাঁটি কাঁপল, এক রাত এক দিন, আর তাতে যেন বদলে গেল যুদ্ধের ছন্দ। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একের পর এক আঘাতে কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো। 3 মার্চ বিকেল, সময় তখন প্রায় 5টা, হঠাৎ করে হাইফার আকাশে গর্জে ওঠে ড্রোনের ঝাঁপ। লক্ষ্য কিরিয়াত এলিয়েজারের আয়রন ডোম রাডার সিস্টেম। আকাশ প্রতিরক্ষার হৃদয়ে আঘাত। পরের দৃশ্য আরো নাটকীয়। 4 মার্চ ভোর 4:30 ড্রোনের স্কোয়াড্রন উড়ে যায় আইন সীমার ঘাঁটির দিকে, যে সীমান্ত থেকে প্রায় 75 কিলোমিটার দূরে। একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি, যুদ্ধের ঢালেই সরাসরি আঘাত।
একসঙ্গে বহু লক্ষ্য, যেন পরিকল্পিত ঝড়। দিন বাড়ার সঙ্গে সঙ্গে হামলার তীব্রতাও বাড়ে। দুপুর 2টা, একই সময়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত। রামাত ডেভিড বিমান ঘাঁটি ড্রোন হামলা, তেল হাসমের নির্ভুল ক্ষেপণাস্ত্র আঘাত, হাইফা নৌ ঘাঁটি কামিকাজে ড্রোন হামলা। এ যেন একসঙ্গে চালানো সমন্বিত যুদ্ধ কৌশল। একটি নয়, দুটি নয়, পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলার চেষ্টা। 100 অস্ত্রের ঝড়, ড্রোন, রকেট, মিসাইল। ইসরায়েলি গণমাধ্যম বলছে শুধু বুধবারই ছোড়া হয়েছে প্রায় 100টি অস্ত্র। এর মধ্যে ছিল ড্রোন, রকেট, ক্ষেপণাস্ত্র। রাতের আধারে আরও আঘাত। আগের রাতেও থামেনি হামলা। রাত 1:20 মেতুলা এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলা। রাত 2টা, ড্রোন আঘাত হানে ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এর সদর দফতরে, যা ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তির কেন্দ্র। রাত 3:30 সাফাদের পূর্বে গিভাত ড্রোন কন্ট্রোল বেজে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা। একই সঙ্গে আঘাত হানে দাদো বেস, উত্তর অঞ্চলীয় কমান্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থলযুদ্ধেও আঘাত। শুধু আকাশ নয়, স্থলেও তীব্র সংঘর্ষ। লেবাননের হুলা গ্রামে প্রথমে একটি সাঁজোয়া যান ধ্বংস, তারপর একটি মেরকাভা ট্যাঙ্ক সরাসরি আঘাতে বিধ্বস্ত। হিজবুল্লাহ তাদের হামলার ভিডিও প্রকাশ করেছে। মেরন ঘাঁটিতে ড্রোন হামলা, আরেকটি ভিডিওতে ট্যাঙ্ক ধ্বংসের মুহূর্ত। ইরান বিরোধী সামরিক অভিযানের প্রথম 4 দিনেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 200 কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাদোলু এজেন্সির সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বড় ক্ষতির ঘটনা ঘটে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। সেখানে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়। রাডারটির আনুমানিক মূল্য প্রায় 110 কোটি ডলার। কাতার কর্তৃপক্ষ রাডারে আঘাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া কুয়েতে মিত্র সুলভ গোলাবর্ষণ এর ঘটনায় 3টি মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভুল গুলিতে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। 6 জন ক্রু সদস্য প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এগুলোর প্রতিস্থাপন মূল্য প্রায় 28 কোটি 20 লাখ ডলার ধরা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে এখন শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে। ইরান জানিয়েছে অনুমতি ছাড়া অন্য কোনো জাহাজ প্রণালী অতিক্রম করলে তা বিপদে পড়তে পারে। ইসলামিক রিভলিউশনারি গার্ড জানিয়েছে তারা প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণ করছে এবং যে কোনো জাহাজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে। অবিশ্বাস্য এক দাবি করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের ভাষ্য, পারস্য উপসাগরের সীমানা পেরিয়ে এবার তারা সরাসরি ভারত মহাসাগরে থাকা একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হেনেছে। IRGC জানিয়েছে এই হামলায় ব্যবহার করা হয়েছে 2টি শক্তিশালী অস্ত্র। একটি হলো গাদর 380 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যটি তালাইয়ের ক্রুজ মিসাইল। গাদর 380 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে তালাইয়ে ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় 1000 কিলোমিটার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটি মাঝপথেই নিজের লক্ষ্য পরিবর্তন করতে পারে। মানে শত্রু যদি ভাবেও যে আক্রমণ এড়িয়ে গেছে, তবুও শেষ মুহূর্তে সেটি ফিরে আসতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলার আসল গুরুত্ব অন্য জায়গায়। ভারত মহাসাগরের মতো দূরবর্তী এলাকায় গিয়ে মার্কিন নৌবাহিনীকে টার্গেট করা এটি স্পষ্ট এক বার্তা। বার্তাটি হলো ইরান এখন শুধু নিজের আশপাশে নয়, দূর সমুদ্রেও যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। IRGCর দাবি অনুযায়ী হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, অর্থাৎ এটি ছিল সবচেয়ে দুর্বল মুহূর্ত। ঠিক সেই সময়ে আঘাত হানা হয়েছে। এমন আঘাত মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে, কারণ সমুদ্রে নিরাপদ মনে করা শক্তিশালী নৌবহরও যদি আক্রমণের শিকার হয়, তাহলে সেই নিরাপত্তা আর নিরাপদ থাকে না। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইরানি সামরিক বাহিনী এই অভিযানকে ইরান বিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত ও দাঁত ভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীকগুলোর একটি এটি। IRGC দাবি করছে তাদের ট্রু প্রমিস 4 অভিযানে এই রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নৌ কৌশলের জন্য বড় এক চ্যালেঞ্জ। কিন্তু এই লড়াই শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, এটি এখন বহুমাত্রিক। ইসরায়েলের ভেতরে হামলা, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে মার্কিন স্বার্থে আঘাত,
সব মিলিয়ে যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে আকাশ, স্থল ও সমুদ্রে। ইরান যদি দীর্ঘ সময় ধরে এই সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের কৌশল এখন 3 স্তরে কাজ করছে। প্রথমত, মিসাইল ও ড্রোন দিয়ে সরাসরি আঘাত। দ্বিতীয়ত, মার্কিন মিত্র দেশগুলোর ওপর চাপ তৈরি। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখানো। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তার আগে সতর্ক করতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের বিভিন্ন অংশে ইয়ার রেডিও সাইরেন বাজায়। বাসিন্দাদের অনেকে বাংকারে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাদের এক নৌবাহিনীর কমান্ডারকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত 10টিরও বেশি জাহাজ এবং ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালী ইরানের তুরুপের তাস, একটি সরু জলপথ, কিন্তু তার গুরুত্ব পুরো পৃথিবীর সমান। এই পথ দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল। সেই পথ বন্ধ করে দিয়েছে ইরান, যুক্তরাষ্ট্রের মাথায় হাত। খবরে বলা হচ্ছে, ইরান সিদ্ধান্ত নিয়েছে হরমুজ প্রণালী দিয়ে এখন থেকে শুধু চীনের জাহাজই চলতে পারবে। এটি কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক বার্তা। কারণ চীন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছে। ইরান যেন বলছে, যারা পাশে থাকবে, পথ তাদের জন্যই খোলা। 20% তেলের পথ থেমে গেলে কি হয়? এই প্রণালী যুক্ত করেছে পারস্য উপসাগরকে খোলা সমুদ্রের সঙ্গে। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার তেলবাহী জাহাজ চলাচল করে। কিন্তু এখন শত শত ট্যাঙ্কার আটকে আছে। জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, বাজারে অস্থিরতা, বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আইআরজিসির ঘোষণা, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলছে, হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। তাদের সতর্কবার্তা আরো ভয়ঙ্কর। কোনো জাহাজ প্রবেশ করলে মিসাইল হামলা হতে পারে, ড্রোন আক্রমণ হতে পারে। অর্থাৎ এই জলপথ এখন কার্যত একটি যুদ্ধক্ষেত্র। উপসাগরীয় দেশগুলো চাপে। এই পথের উপর নির্ভর করে আরব আমিরাত, কাতার। তাদের জ্বালানি রপ্তানি এখন ঝুঁকিতে। বিশেষ করে এশিয়ার দেশগুলো বড় ধাক্কা খেতে পারে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করে। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই পথে আসে, যা চীন ও ভারতের মতো এশিয়ার বাজারে পৌঁছায়। রুট বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। চীন সব পক্ষকে প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে আহ্বান জানিয়েছে এবং তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা নিন্দা জানিয়েছে চীন। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছে মস্কো ও বেজিং। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ স্পষ্ট জানিয়েছেন, তেহরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ মস্কোর কাছে নেই। চীন এই যৌথ হামলাকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে অভিহিত করে অবিলম্বে সামরিক অভিযান স্থগিত করার আহ্বান জানিয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইসরায়েলি সমকক্ষ গিডিয়ন সার এর সঙ্গে এক ফোন আলাপে বলেন যে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছিল, ঠিক তখনই এই সামরিক হস্তক্ষেপ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোন জাহাজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে রিভলিউশনারি গার্ড ও নৌবাহিনী সেটিকে লক্ষ্যবস্তু করবে। জ্বালানি বাজার পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জ্বালানি তেলের ট্যাঙ্কার চলাচল 90% কমে গেছে।